তো চাচা ওইটা কি ফাঁসির মঞ্চ ছিল? হ্যাঁ, মানে ওইখানে কি ফাঁসি দেওয়া হতো? ওই ওই জায়গায় ফাঁসি দেওয়া হয়েছে। দোতলা ছিল, উপর তলাটা ভাঙি পড়তে নিচের তলা বন্ধ হয়ে গেছে। উপরতলাটা ভাঙে গেছে, হ্যাঁ। নিচতলাটা বন্ধ হয়ে গেছে, মানে যেখানে ফাঁসি দিত, বিশাল দিয়ে যেখানে পড়তো লাশ পড়তো সেই জায়গাটা ভেঙে গেছে আর কি, ভেঙে বন্ধ হয়ে গেছে। সময়কার ক্ষমতাবান ব্যক্তিদের সেই রাজ্য এবং রাজত্ব আজ দেখেন কি অবস্থায় রয়েছে। তাই বলা হয়ে থাকে পৃথিবীতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। জিনিসগুলো এত ভাঙাচুরা ছিল না তখন, জমজমাট ছিল। গ্লাস ফিটিং, এই যে দরজাগুলো দেখতেছে, মানে এগুলো গ্লাস ফিটিং ছিল, সব গ্লাস ফিটিং। ও রাজাদের রাজত্ব শেষ হয়েছে আজ থেকে বহু বছর আগে, কিন্তু তাদের রাজত্বের শেষ স্মৃতিগুলো বাংলাদেশের আনাচে কানাচে আজও রয়ে গেছে। আজ আমি রওনা দিয়েছি দিনাজপুরের রাজবাড়ির উদ্দেশ্যে। বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণে এই রাজবাড়িটি অবস্থিত। রাজবাড়িটির প্রবেশপথে পশ্চিমমুখী একটি মিনার আকৃতির তোরণ আছে। রাজবাটি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত। রাজবাড়িটির সীমানার ভেতর আরেকটি তোরণ আছে, যার মাধ্যমে রাজবাড়িটির প্রধান বর্গাকার অংশে প্রবেশ করা হয়। রাজবাড়িটির প্রধান অংশের পূর্ব দিকে সমতল ছাদ বিশিষ্ট একটি মন্দির আছে, যার মধ্যে অনেক হিন্দু দেবতার প্রতিমা বিদ্যমান। এই অংশগুলো সুন্দরভাবে রং করা হয়েছে। দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন, কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলে রাজা গণেশ এই বাড়ির স্থপতি। দর্শক বন্ধুরা, আমার পিছনেই সেই প্রধান রাজবাড়িটি, যেটি আমাকে ওপাশ দিয়ে ঘুরে যেতে হবে। এখন আমি যে জায়গাটিতে আছি সেটি রাজবাড়িটির যে অংশটি অক্ষত অবস্থায় আছে মোটামুটি সেই জায়গাটি। রাজবাড়ি দেখতে এর আগে কখনো এসেছিলেন? না, এর আগে কখনো আসা হয় নাই, এটাই প্রথম? আমার প্রথম। আমি এর আগে আরো একবার আসছিলাম, আসার পরে আগেও যেরকম দেখছি এখনো আসছি। কতদিন আগে আসছিলেন? প্রায় 6 মাস আগে আসছিলাম। 6 মাস আগে? হ্যাঁ, কিন্তু 6 মাস আগেও আসার পরে যেটা দেখছি, এখন আজকে আসলাম, আজকে আসার পরেও দেখতেছি ওই একই অবস্থা, কোনো অপরিবর্তিত আছে? হ্যাঁ, কোনো পরিবর্তন হয়নি। পেছনের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোও কোনো পরিবর্তন হয়নি। পিছনের জায়গাগুলো তো সম্ভবত ধীরে ধীরে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। পেছনের জায়গাগুলো একদম বিলীন হয়ে যাচ্ছে। আগের যেরকম অবস্থা ছিল সেখান থেকে অনেকটাই পরিবর্তন, একটুও পরিবর্তন হয়নি।
কিন্তু একটু আমাদের এখানকার রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। জি, এখানে অনেক রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। আসতেছে অনেক দর্শনার্থী আসে এখানে দেখতে আসে, কিন্তু এখানে আসার পরে তারা সবাই একইভাবে চলে যায়। কিন্তু এখানে যে সংস্কার করা লাগবে জি, সেই অবশ্যই। সংস্কারের দিক থেকে কেউ এখানে এই দিকটার দিকে তাকাচ্ছে না। এগিয়ে আসা উচিত, যেহেতু এটা পুরাতন ঐতিহ্য একটা বাংলাদেশের। একটা ঐতিহ্যবাহী একটা আমরা এখন যাচ্ছি এই রাজবাড়িটির পুরাতন যে অংশটি, মানে যেটি ভেঙে গেছে, একেবারে ধ্বংস হয়ে গেছে, সেই অংশটির দিকে। এটি যে অংশটি অক্ষত আছে তার ঠিক পিছনে অবস্থিত। তাহলে চলুন একটু ঘুরে আসি, দেখে আসি এখন সেই জায়গাটির কি অবস্থা। আসলে বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে এর অবশিষ্ট ধ্বংসাবশেষকেই বোঝানো হয়। এর বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসপ্রায় রাজবাড়িটির ভেতর প্রবেশ করতে কেমন যেন একটা ভয় কাজ করছিল, তবুও সাহসিকতার সঙ্গে এগিয়ে গেলাম। বর্তমানে এই রাজবাড়িটির ভূমির মোট আয়তন প্রায় 16.41 একর। রাজবাড়িটি প্রধানত 3টি মহল নিয়ে গঠিত, অর্থাৎ আয়নামহল, রানীমহল ও ঠাকুরবাড়ি মহল। তো দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি সেই রাজবাড়িটির প্রাঙ্গণটিতে। এটি সম্ভবত বড় মাঠ ছিল বা প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হতো। আর একটি জিনিস, এই রাজবাড়িটিতে ঢোকার সাথে সাথেই আপনার এমন অনুভূতি হতে পারে যে আপনি সেই পুরাতন যুগে ফিরে গেছেন। দেখেন চারপাশে শুধু দালান কোঠা। এটি দেখে এখন বোঝার উপায় নেই যে একসময় এখানে সেই রাজারা রাজ্য পরিচালনা করতেন। আর উপরের যে অংশগুলো, আমি শুনলাম যে এখানে সবগুলোতেই রঙিন গ্লাস ব্যবহার করা হতো। তো একটু কল্পনা করে দেখেন যে তখন এই জায়গাটি কত সুন্দর লাগতো। জায়গাটির প্রত্যেকটি অংশ দেখে মনে হচ্ছে এক একটা রাজকাহিনীর জ্বলন্ত প্রমাণ। তো আঙ্কেল, এই বাসাটা আপনার মানে সেই দাদার আমলেরও তো অনেক আগেকার, অনেক আগেকার। সেই আমি যেটা শুনলাম যে এটা নাকি পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে, মানে পঞ্চদশ শতকের প্রথম দিকে এটা তৈরি করছে। জি জি। আর দিনরাজ ঘোষ নামে একটা রাজা ছিলেন। আবার অনেকে বলে যে রাজা গণেশ উনি তৈরি করছেন এটা। তো তারপরে এখানে মোট 7টা রাজা গেছে। টোটাল 7জন রাজা। লাস্টেরটা হলো গিরিজানাথ রায় বাহাদুর। কি বললেন নাম? গিরিজানাথ রায় বাহাদুর। আচ্ছা, উনি কতদিন আগে ছাড়ছেন ওনার? এই যে দেশ স্বাধীনের আগে, মানে যখন ওই 71-এর আগে, গন্ডগোলটা লাগলো। 71-এর আগে। আচ্ছা আচ্ছা, মানে ব্রিটিশ শাসন আমলের পরে 71-এর আগে। হ্যাঁ হ্যাঁ ও, তখন কি জমিদার প্রথা ছিল এখানে? হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা। আমার দাদু চাকরি করছে এখানে। উনি কিসে চাকরি করতেন? ওই যে ওদের মানে ওই যে দারোয়ান পোস্টে। দারোয়ান পোস্টে ছিলেন। তখন মানে পুরাটাই জমিদার প্রথা ছিল। তখন তো এই জিনিসগুলো এত ভাঙাচুরা ছিল না, তখন না মনে না হয় না, এই জমজমাট ছিল। গ্লাস ফিটিং, এই যে দরজাগুলো দেখতেছে, মানে এগুলো গ্লাস ফিটিং ছিল। সব গ্লাস ফিটিং। ও, এগুলো সব গ্লাস ফিটিং। আচ্ছা 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 এইটা কিন্তু 3 তলা ছিল। আচ্ছা। এই যে এইটা কিন্তু আয়নামহল। আয়না মহলটা কোন জায়গায়? এইটা এটাই আয়না মহল। আয়নামহল। আচ্ছা, এই শুনছি যে কি এই জায়গাটাতে 3টা মহল আছে। হ্যাঁ হ্যাঁ, এই একটা আয়না মহল, সিজমহল আর হলো তাজমহল। তাজমহল। আচ্ছা, 3টা ওই একদম এই লাইনে চলে গেছে। শীষ মহলটা কোন দিকে? ওই দিকে পেছনটা ভাঙে তো এখন। পেছনের যে জায়গাটা আছে, তারপরে ফাঁসির রুমটা তার ওই সাথে ওই যে পুকুর পাড়ের পাশে যেটা আছে, পাশে যে অর্ধেক ভাঙিয়ে আছে, হ্যাঁ। ওইটাই ফাঁসির রুম। ওইটা ফাঁসি আছে। আর যেটা একটা রুম করা আছে, ওইটা সাজঘর, রানীরা গোসল করে কাপড় ওখানে। এটা কি ওই যে মন্দিরের পাশে নাকি পিছনে? এটা পিছনে। পিছন সাইডটা গেলে মন্দিরের এই যে এখানে যে তাহলে এটা হচ্ছে আয়না মহল। জি, এটা পুরোটাই হচ্ছে আয়না মহল। ও, আচ্ছা। এখানে রাজা তো এখানে রাজদরবার হইতো ওদের সব। মানে রাজদরবারটা এখানে হতো। হ্যাঁ, আমার দাদুরা বলছিল আর কি। কথিত আছে রংপুরের নবনিযুক্ত ফৌজদার সৈয়দ মোহাম্মদ খাঁ এক বিশাল সেনাবাহিনী নিয়ে দিনাজপুর শহরের নিকটবর্তী রাজবাড়ি আক্রমণ ও
ও লুট করতে এগিয়ে আসেন। তৎকালীন ক্ষমতাশালী দিনাজপুরের রাজা রামনাথও এক বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে চললেন সৈয়দ মোহাম্মদ খাঁ ও তার নবাবী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে। দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। দিনাজপুর সেনাবাহিনীর পরাক্রমে নবাবী সেনা ধূলিসাৎ হয়ে যায়। সৈয়দ মোহাম্মদ খাঁ পরাজিত হন রাজা রামনাথের হাতে। এমন অনেক ইতিহাস ও যুদ্ধের সাক্ষী এই রাজবাড়িটি। এখানে কিছু জায়গা দেখলাম যেখানে পুরাতন নকশা খচিত রয়েছে। আমার ঠিক উপরে দেখেন কিছু নকশা দেখতে পাচ্ছি। উপরের ওয়ালগুলো ভেঙে গেছে, সব উপরের যে সিলিংগুলো ছিল সব ভেঙে ভেঙে সব পড়ে যাচ্ছে, সব ধ্বংসের পথে। রাজবাড়িটির কিছু কক্ষের দেয়ালে নিখুঁত কারুকার্য এখনও তার অস্তিত্বের প্রকাশ করছে। দর্শক বন্ধুরা, রাজবাড়িটির এই যে ঘরটি, এটি যে নিচের যে সেলিংটি, এটি মোটামুটি অক্ষত অবস্থায় আছে। মোটামুটি এখানে হাঁটা চলা করা যাচ্ছে। বাকি সবগুলোতেই বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে গিয়েছে। দেখেন এপাশের যে অংশটি কী অবস্থা, দেখেন চারপাশে ভেঙে গেছে, সব ইটের টুকরোগুলো পড়ে পড়ে আছে। দর্শক বন্ধুরা, এই উপরের যে সিলিংটি, এটি দেখেন, এটি উপরে লোহার যে সাপোর্ট দিয়ে উপরে সিলিংগুলো তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় সেই লোহার সাপোর্টগুলো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে সিলিংটি পড়ে গিয়েছে। দেখেন নিচে চারপাশে অনেক জঙ্গল আর গাছের পাতা, গুল্ম সব এই রাজবাড়িটিকে জরাজীর্ণ করে ফেলেছে। আর কিছুদিনের মধ্যেই সম্ভবত এখানে বড় বড় জঙ্গল হয়ে যাবে। আর পিছনের এই জায়গাটি দেখেন, উপর থেকে কিছু ইটের টুকরোগুলো নিচে ভেঙে ভেঙে পড়ে সবগুলো স্তর হয়ে আছে। আসলে এই জায়গাটিতে আমাকে খুব কষ্ট করে এক রুম থেকে আরেক রুমে যেতে হচ্ছে। দেখেন কি অবস্থা, চারপাশে ভেঙে গেছে এবং মাঝখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে। তাই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে খুব সাবধানে আমাকে যেতে হচ্ছে। জায়গাটির এমন নীরবতার মধ্যে আমি অতীত জৌলসের এক অন্যরকম অনুভূতি অনুভব করতে পারছি, যা আমাকে বারবার নিয়ে যাচ্ছে অতীত ইতিহাসের দিকে। রাজবাড়িটি এত বড় আমি আসলে প্রথমে ধারণা করতে পারিনি। আমি ভিতরে এত বড় জায়গা যে আছে সেটা বুঝতে পারিনি। দেখেন এইখানে আরেকটি রুম, এটা আসলে কিসের রুম ছিল বা এই কক্ষ কী হিসেবে ব্যবহার করা হতো আমার ধারণা নেই। স্থানীয় কাউকে আমি পাচ্ছি না, নাহলে জিজ্ঞেস করতাম। তবে আমাকে একজন বলল যে সামনে যে অংশগুলো, সামনের ওই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো ছিল শীষমহল। আর এই যে সামনে এই ভাঙাচোরা অংশটি দেখতে পাচ্ছেন, এখানে রানী সাজ করতো এবং পাশে একটি পুকুর রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে কি না আমি ঠিক বলতে পারছি না। সেখানে রানী নিজের গোসল করতেন। এই রুমটিও কিছুদিনের মধ্যে হয়তো বা ভেঙে যেতে পারে। দেখেন উপরের যে ওয়ালগুলো খসে খসে পড়ছে, সবগুলো খসে খসে পড়ছে, খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সময় যে কতটা নির্মম হতে পারে তা এই রাজবাড়িটিতে প্রবেশ করলে বোঝা যায়। দেখেন এক সময়কার সেই পুরাতন রাজার রাজত্ব এবং রাজার রাজ্য আজ একেবারেই বিলীন হওয়ার পথে। তাই অনেকে বলে থাকেন যে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, সব কিছুরই একটা শেষ রয়েছে, যা এই রাজার রাজ্য দেখলে বোঝা যায়, যা আজ সব
ধ্বংসের পথে এবং আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের রাজবাড়ির আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখানো বাকি রয়েছে, যার মধ্যে রয়েছে ভয়ঙ্কর কিছু ইতিহাস। সামনের যে সাদা স্থাপত্যটি দেখতে পাচ্ছেন, এটি ছিল রানীমহল। এটি আপাতত ব্যবহার করা হচ্ছে, এখানে লোকজন থাকেন। এই জায়গাটি মোটামুটি অক্ষত অবস্থায় রয়েছে, তবু উপরের কিছু অংশ ভেঙে গেছে দেখে মনে হচ্ছে। পাশে একটি কূপ রয়েছে, এটি সম্ভবত সেই সময় ব্যবহার করা হতো। এটি হচ্ছে রানীর পূজা করার ঘর, অর্থাৎ রানী এখানে পূজা করতেন। এটি মন্দির হিসেবে ব্যবহার করা হতো রানীর জন্য। আর পাশেই পুকুরটি রয়েছে এবং পুকুরের ঠিক সামনেই একটি সাজঘর রয়েছে, অর্থাৎ রানী সেখানে সাজ করতেন। এবং সামনেই পুকুর যে রয়েছে তার সামনে একটি ঘাট রয়েছে, আমি সেই ঘরটি দেখাই। তো এটি ছিল রানীর সাজঘর। জায়গাটি দেখেন, ভিতরে খুব অন্ধকার রয়েছে আর ভিতরে কয়েকটি জানালা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, এই ঘাটটি একসময় ব্যবহার করা হতো। এটি দেখে বোঝা যাচ্ছে না যে এটি একসময় ব্যবহার করা হতো রানীদের সাজগোজের জন্য এবং গোসলের কাজের জন্য, যেটি আজ প্রায় ধ্বংস। এখন যাচ্ছি রাজবাড়িটির সেই ফাঁসির মঞ্চের দিকে। তৎকালীন সকল অপরাধীদের মৃত্যুদণ্ডের শাস্তি সেখানেই দেয়া হতো। তো চাচা, ওইটা কি ফাঁসির মঞ্চ ছিল? হ্যাঁ, মানে ওইখানে কি ফাঁসি দেওয়া হতো? ওই ওই জায়গায় ফাঁসি দেওয়া হয়েছে। দোতলা ছিল, উপর তলাটা ভাঙি পড়ছে, নিচের তলা বন্ধ হয়ে গেছে। উপরতলাটা ভাঙে গেছে, হ্যাঁ। নিচতলাটা বন্ধ হয়ে গেছে, মানে যেখানে ফাঁসি দিত, বিচার দিয়ে যেখানে পড়তো লাশ, লাশ পড়তো, সেই জায়গাটা ভেঙে গেছে আর কি, ভেঙে বন্ধ হয়ে গেছে। ওখানে তো যাওয়া যাবে কি? জঙ্গল আছে না? আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমরা একটু দেখে আসি সেই ফাঁসির জায়গাটি, যেখানে রাজা তার অপরাধীদের ফাঁসি দিতেন। এক ভদ্রলোক বললেন যে জায়গাটি উপরের যে অংশটি ভেঙে নিচের অংশটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ উপরে যে জায়গাটিতে ফাঁসি দেওয়া হতো, নিচে যে লাশটি যেখানে ঝুলে থাকতো, সেই জায়গাটি উপরের অংশ পড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। যেতে ভয় করলেও জায়গাটির রহস্য দেখতে ধীরে ধীরে এগিয়ে চললাম। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওই বয়স্ক যে লোক ছিল উনি যা বললেন যে এখানেই একটি ঝুলানোর মঞ্চ ছিল, যেটা ভেঙে গেছে, যেখানে অপরাধীদেরকে এনে শাস্তি দেওয়া হতো, অর্থাৎ ফাঁসি দেওয়া হতো। সেই জায়গাটি এখন ভেঙে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। দেখেন, এখানে একটি স্থাপত্য অর্থাৎ ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, একটু কল্পনা করেন যে এই জায়গাটিতে কয়েদিদেরকে এনে ফাঁসি দেওয়া হতো, তখন আসলে কয়েদিদের মনের অবস্থাটা কেমন হতো ফাঁসির ঠিক আগ মুহূর্তে। এই জায়গাটি দেখলে বোঝা যায় যে জায়গাটি কেমন যেন কাঁদছে, অর্থাৎ কেমন দুঃখ ভারাক্রান্ত জায়গাটির মধ্যে। আমরা আজকালকার কারাগারে কয়েদিদের, যাতে কয়েদিরা পালাতে না পারে সেজন্য উঁচু উঁচু ওয়াল তৈরি করা হয়, দেয়াল তৈরি করা হয়। এখানেও ঠিক তেমনইভাবেই বড় ওয়াল তৈরি করা হয়েছে। দেখেন,
যাতে কয়েদিরা সহজে এখান থেকে পালাতে না পারে। দর্শক বন্ধুরা, এটি একটি গেট দেখতে পাচ্ছি। এটা সম্ভবত বাইরে যাওয়ার একটি গেট ছিল। এদিক থেকে যেটা শুনলাম, রাজারা এদিক থেকে বের হতেন নিজের রাজ্যের ভ্রমণের জন্য। তো আমি মোটামুটি পুরো জায়গাটি ঘুরে দেখলাম। একটি জিনিস অনুভব করলাম যে একটি রাজবাড়িতে প্রত্যেকটি বিষয় খেয়াল রেখে প্রত্যেকটি ঘর তৈরি করা হয়েছে, যা আসলে এখনকার যুগে তৈরি করা খুবই অসম্ভব একটি ব্যাপার। যে কোনো যদি আমরা বাসা তৈরি করতে যাই, এত বড় বড় জায়গা নিয়ে এত বিশাল আকৃতির প্রত্যেকটি ঘরের যে স্থান, তা আসলেই অনেক বড়। এই রাজবাড়িটি অবশ্যই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটু তদারকির মধ্যে থাকা উচিত, যাতে শেষ চিহ্নটিও রক্ষা পায়। কারণ যা অবস্থা এখন রাজবাড়িটির, তা আর বেশি দিন সম্ভবত টিকে থাকবে না। দেখেন, সব ভেঙে গেছে। এটি পিছনের দিক রাজবাড়িটির। রাজবাড়িটির সীমানার মধ্যে তোরণের বাম দিকে একটি উজ্জ্বল কৃষ্ণ মন্দির রয়েছে। মন্দিরটিতে প্রবেশ করলেই কিছু ফুলের বাগান দেখতে পাওয়া যায়। এটি শ্রী শ্রী কালিয়া জিউ মন্দির নামে পরিচিত। এই মন্দিরটির চারপাশটি অনেক সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। মন্দিরটির দেয়ালে কারুকার্যের কিছু শৈল্পিক নিদর্শন দেখতে পাওয়া যায়। অবিলম্বে রাজবাড়িটির অবশিষ্টাংশ সংরক্ষণ করা না হলে এটি ধীরে ধীরে কালের গর্ভে বিলীন হয়ে যাবে।